আমাদের পরিকল্পনায় যেখানে মানুষ, প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে চিন্তা করা উচিত, সেখানে আমরা তো এখন পর্যন্ত রাষ্ট্রের সকল মানুষকে নিয়ে আমরা পরিকল্পনা করতে পারি না। আপনি দেখেন, নতুন বাংলাদেশে আমাদের নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছে এবং নির্বাচন করতেছে। এখানে সবচেয়ে বেশি গণতন্ত্রের অন্যতম প্রথম ব্যক্তি হিসাবে ভোটাধিকার বলা হয়। কিন্তু আমাদের রাষ্ট্রের ভোটাধিকার প্রয়োগটা এমন একটা সিস্টেম যেটা আপনার রাষ্ট্রের সকল নাগরিকের ভোট দেওয়ার আপনার ব্যবস্থা রাখা হয়। তাহলে একটা রাষ্ট্র তার নাগরিকের মূল্যায়নকে কিভাবে পরিকল্পনার মাধ্যমে আনবে সেটাই চিন্তা করতে পারছে না। সেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ এটা তো আমরা প্রত্যাশাই করতে পারতেছি না। ফলে রাষ্ট্রের জায়গা থেকে আগামী সকল পরিকল্পনায় মানুষ তো থাকবেই, সাথে প্রাণ, প্রকৃতি এবং প্রত্যেকটা প্রাণী এবং পরিবেশ যেন পরিকল্পনা থাকে, সেটা যেন রাষ্ট্রকে সেভাবে চিন্তা করতে হবে। আমি এই পূর্বে যে কথাটা বলছি সেটা জাস্ট একটা উদাহরণ দিব। দেখেন, আমাদের দেশে 18 বছর হলে ভোট দেওয়া সম্ভব হয়। তাহলে আমাদের বর্তমান 18 কোটি মানুষের যে আছে, তার ভিতর 18 বছর মানে প্রাপ্তবয়স্ক প্রায় অলমোস্ট 15 থেকে 16 কোটি, অলমোস্ট 14 কোটি। আপনি ভোটার তালিকা হালনাগাদ করলে আপনি ভোটার পান 12 কোটি। বাকি 2 কোটি জনগণ যিনি আপনার নামে আসতেছেন না, যিনি আসতে পারতেছেন না কেন, তা নিয়ে আপনার রাষ্ট্রের পরিকল্পনা, তাকে নিয়ে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্ত করার রাষ্ট্রের কোন পরিকল্পনা এবং রাজনৈতিক দলগুলোর এখানে আমরা সুস্পষ্ট কোন চিন্তা ভাবনা দেখি না। ভোটের যে সিস্টেমটা আপনি দেখেন, একজন লোক তিনি রাষ্ট্রের নাগরিক হওয়ার সত্ত্বে হবিগঞ্জের লোক চাইলে ঢাকায় নির্বাচন করতে পারে, ঢাকার লোক চাইলে রংপুরে নির্বাচন করতে পারে, কিন্তু রংপুরের লোক রংপুর ছাড়া ঢাকায় ভোট দিতে পারবে। এখন আপনি বলেন, আপনি যেদিন নির্বাচন হয়, ঢাকার যে জনগোষ্ঠী, তো প্রতি জনগোষ্ঠীর অলমোস্ট 1 কোটি 20 লাখ লোক যারা অতি দরিদ্র কিংবা দরিদ্র জনগোষ্ঠী, যারা গার্মেন্টস এ জব করে কিংবা রিক্সা পোলা কিংবা যে কোনো গভর্নমেন্টে তারা কাজটা করে। তাহলে আপনি নির্বাচনের দিন একদিন ছুটি থাকে। ঢাকায় যে প্রতি দরিদ্রতা দৈনিক ইনকাম 500 থেকে 1000 টাকা, সে ভোট হয়েছে কেন রংপুরে, এই একদিনের জন্য সে 3000 টাকা খরচ করে রংপুরে গিয়ে ভোট দিবে। তাহলে আপনার ভোট সিস্টেম পরিকল্পনা আপনি তো তাকে রাখতেছেন না, অথচ আপনি বলতেছেন আপনি জনগণের সকলকে, আপনি রাষ্ট্রের জায়গা থেকে আপনি তার মতামতটাকে আপনি চিন্তাই করতেছেন না, এবং এমন একটা সিস্টেম আপনি ভোট দিচ্ছেন, অর্থাৎ এই যে 2 কোটি কিংবা অতি দরিদ্র জনগোষ্ঠী ভোট দেওয়ার সিস্টেমটা পাচ্ছে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া, সেখানে একটা জায়গা থাকে যে স্থায়ী ঠিকানা। এই রাষ্ট্রে কি সবাইকে স্থায়ী ঠিকানা থাকা সম্ভব? আপনার স্থায়ী ঠিকানা না থাকলে আপনি নিবন্ধন করতে পারেন না। ঢাকার অন্তত 20 থেকে 40 লাখ জনগোষ্ঠী যারা এই সমস্যার কারণে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড, ন্যাশনাল এনআইডি কার্ড করতে পারে না। তাহলে আপনার আপনি নাগরিক স্বীকৃতি দেওয়া রাষ্ট্রীয় যে প্রক্রিয়া, সেখানে মানুষকে আপনি স্বীকৃতি দিতে পারছেন না নাগরিক হিসাবে, প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে আপনারা। তাহলে রাষ্ট্রের যে কি অবহেলা, সেটা কিন্তু আমাদের এইটার মাধ্যমে কিন্তু পুরস্কৃত হয়। ফলশ্রুতিতে আমি যেটা বলবো যে আগামী দিনের রাষ্ট্রীয় পর্যায়ে যত পরিকল্পনা হবে, সেখানে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা, উন্নয়ন, রাজধানী পর্যায়ের উন্নয়ন, সেই জায়গাকে আমাদের চিন্তা করতে হবে। আমাদের দেশের একেবারে গ্রাম পর্যায়ে যে উপজেলাগুলো বিচ্ছিন্ন থাকে, মানে দ্বীপ উপজেলার মতো, ওখানে সরাসরি যাতায়াত ব্যবস্থা থাকে না, সেখানে প্রত্যেকটা এলাকায় কিন্তু সরকারি প্রাইমারি স্কুল কিংবা মাধ্যমিক স্কুলগুলো থাকে না। ফলশ্রুতিতে রাষ্ট্র চিন্তা করতেছে না যে তাকে এই শিক্ষা ব্যবস্থাটা করার জন্য। কিন্তু ঢাকায় আপনি প্রতি গলিতে গলিতে স্কুল দেখবেন, সেগুলো প্রাইভেট, নট সরকারি। তো ঢাকায় যে পরিমাণ সরকারি স্কুল দরকার, সেই জায়গাটা কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে আমি এই জায়গাটা বলতে চাচ্ছি, যেহেতু রাজনৈতিক দলগুলো মধ্যে যদি এই চিন্তাগুলো থাকে, তাহলে তারা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন তাদের এই চিন্তা পরিকল্পনাটাই কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিন্তু বাস্তবায়ন হয়। ফলে আমি প্রত্যাশা করব আমাদের সকল রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল আকারে আমরা যেন
আমাদের এই পরিকল্পনায় মানুষ তো থাকবেই, সেখানে প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সবকিছু ভাবে আমাদের পরিকল্পনাটা করতে হবে। তাহলে আমার প্রস্তাবনা তিনটা। একটা হচ্ছে দলের কাছে, দল তার প্রার্থী, তার পদায়নের ক্ষেত্রে এমন চিন্তা করবে যেন পরিবেশের সাথে সাংঘর্ষিক ব্যক্তিকে না করে। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র সকল নাগরিক এবং প্রাণ, প্রকৃতি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এই বিষয়টা চিন্তা ভাবনা করবে। এবং একই সাথে সামাজিক একটা শিক্ষা আমাদের ব্যবস্থা এমন ভাবে করতে হবে যাতে আমরা বেড়ে ওঠার সময় শুধু আমি কিংবা আমার ঘর, আমার উপজেলা, আমার জেলার ভিতর আমি চিন্তা না করে আমি পুরো দেশের জন্য চিন্তা করতে পারি, আমি যেন পুরো মানুষের জন্য চিন্তা করতে পারি, এবং আমার জন্য প্রাণ, প্রকৃতি, পরিবেশের প্রতি সংবেদনশীল হয়ে যেন আমি বেড়ে উঠতে পারি, এবং পুরোপুরি পুরো বিশ্বের মানুষের জন্য যেন আমি সংবেদনশীল হয়ে উঠতে পারি। কারণ আমার দেশে সিলেটের একটা উন্নয়ন পরিকল্পনা, সেটা যদি ভারতের জন্য সমস্যা হয়, তাহলে ওইখানে ভারতের যে জনগোষ্ঠী তারও তো সমস্যা হতে পারে। আপনি দেখবেন ভারতের যে উন্নয়ন পরিকল্পনা সেখানে বাংলাদেশ নাই। কেন নাই? কারণ ওখানে ন্যাশনালিজম তারা এমন ভাবে করতেছে যে বাংলাদেশকে ছাড়াই সে চিন্তা করতেছে। ঠিক তেমনি ভাবে আমাদের যদিও এই পাশে ধরেন পরিকল্পনা যদি পাশের আসামের ক্ষতি করে, কিংবা আমাদের পরিকল্পনা যদি পাশে কলকাতার ক্ষতি করে, সেটাও আমাদেরকে চিন্তা করতে হবে। ফলশ্রুতিতে আমাদেরকে এমন ভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠতে হবে যে আমার চিন্তায় যেন মানুষ থাকে, আমার চিন্তায় যেন প্রাণ, প্রকৃতি থাকে, আমার চিন্তায় যেন পাখি থাকে, আমার চিন্তায় যেন নদী থাকে, আমার চিন্তায় যেন পুরো পৃথিবীটাকে যেন আমি আমার আমার ভাবতে পারি, আমাদের ভাবতে পারি। মানে সেই জায়গাটা ক্ষুদ্র না হয়ে আসো, সেটাই যেন আমার প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।